আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। স্বাগত জানাচ্ছি সিবি ইংলিশ স্কুলের পক্ষ থেকে। আমি মোহাম্মদ জামান হোসেন। আজকে আলোচনা করব ট্যাগ কোশ্চেন্স এর দ্বিতীয় পার্ট নিয়ে। আপনারা জানেন যে এর পূর্বে আমি ট্যাগ কোশ্চেন্স পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ট্যাগ কোশ্চেন্স পার্ট 2 নিয়ে আলোচনা করব। সো লেটস গেট into today's important points to be discussed. তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ট্যাগ কোশ্চেন্স এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। ট্যাগ questions পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো এর আগে ট্যাগ কোশ্চেন্স পার্ট 1টি যারা দেখেননি তারা অবশ্যই ট্যাগ কোশ্চেন পার্ট 1টি দেখে তারপর 2টি করুন। তো ট্যাগ কোশ্চেন্স এর 1 নাম্বার রুলস আমি দিয়েছিলাম, B1 থাকলে ডোন্ট, ডাজেন্ট, অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট থাকলে নেগেটিভ স্টেটমেন্ট থাকলে অ্যাফার্মেটিভ, এগুলো পড়িয়েছিলাম। আজকে আমরা 2 নাম্বার রুলসে চলে যাব। যদি B2 থাকে তাহলে ট্যাগ কোশ্চেন্স করার সময় আমরা ডিড নট লিখব। কি লিখব? ডিড নট, এবং আমরা ডিড লিখব। এখন যেটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট থাকবে আমরা নেগেটিভ করব, ডিডেন্ট লিখব, আর যেটা নেগেটিভ স্টেটমেন্ট থাকবে সেটা আমরা ডিড লিখব। এখানে অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট হলে আমরা নেগেটিভ করি, আর যদি নেগেটিভ থাকে তাহলে আমরা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট করি। যেমন একটু উদাহরণ দেওয়া যাক, নর্মাল উদাহরণগুলো আমি দিচ্ছি বোঝানোর ক্ষেত্রে। আমি যদি বলি হি প্লেড ফুটবল, হি played football in the field. তাহলে আমাকে খেয়াল করতে হবে যে এখানে আমি আমার ভার্বটি কোন ফর্মে রয়েছে। এই B2 মানে কি? B2 মানে হচ্ছে পাস্ট ফর্ম। এখানে এই প্লেটটি কিন্তু B2 তে রয়েছে। যখন এই প্লেটটি B2 তে থাকবে আমার কি করতে হবে? ডিডেন্ট করতে হবে অথবা ডিড করতে হবে। সেন্টেন্সটি আগে খেয়াল করতে হবে যে অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে রয়েছে নাকি নেগেটিভ স্টেটমেন্টে রয়েছে। যদি অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে থাকে তাহলে আমার নেগেটিভ স্টেটমেন্ট করতে হবে, আর যদি নেগেটিভ স্টেটমেন্টে থাকে তাহলে আমার অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট করতে হবে। এখন হি প্লেড ফুটবল ইন দ্য ফিল্ড, এখানে নেগেটিভের কোনো স্টেটমেন্ট নাই, কোনো শব্দ নাই। তার মানে কি? এটা আমার অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট। তার মানে কি? উপরেরটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট যদি হয় তাহলে আমার কি নিতে হবে? ডিডেন্ট নিতে হবে। তাহলে আমি এখানে কি লিখবো? ডিডেন্ট। আর হি আছে সাবজেক্ট, আমার হি লিখতে হবে। এখন এইখানে অ্যাফার্মেটিভ ছিল এজন্য কিন্তু আমি নেগেটিভ স্টেটমেন্টটা করেছি। বাট এখানে যদি থাকতো হি ডিড নট প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, যদি এটা থাকতো হি ডিড নট প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, তাহলে কিন্তু আমার দেখতে হইতো যে এখানে আমার নেগেটিভ রয়েছে। আমার নেগেটিভ স্টেটমেন্ট থাকলে আমরা জানি যে ডিড নট এর পরে সবসময় কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। যদিও ভার্বের প্রেজেন্ট ফর্ম এটি, কিন্তু এটি নেগেটিভ করার জন্য ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে, কিন্তু মূলত আসলে কি? এটা B2, এবং যেহেতু ডিড রয়েছে সরাসরি আমরা ডিডি লিখব। তার মানে আমার সেন্টেন্সটির মধ্যে আমার কি রয়েছে? নেগেটিভ স্টেটমেন্ট রয়েছে। তার মানে নিচের অংশটুকু রয়েছে। নেগেটিভ স্টেটমেন্ট থাকলে আমার কি করতে হবে? অ্যাফার্মেটিভ করতে হবে। নেগেটিভ স্টেটমেন্ট থাকলে নিচে আমার অ্যাফার্মেটিভ করতে হবে। তার মানে কি? এখানে আমার ডিড নিতে হবে। তাহলে আমি কি নিব? ডিড। তাহলে ডিড হি, এই তো হয়ে গেল। এবং এরকম আমার ভার্বগুলো জানা থাকতে হবে। আমি যদি এই প্লে B1 প্লে, যারা একদম মানে বেসিক লেভেলেও নাই তাদের জন্য বলতেছি, প্লেট। এখন যদি আমি এই ভার্ব লিস্ট না জানি তাহলে কিন্তু আমি ধরতে পারবো না যে এটা কি B1 এ আছে নাকি B2 তে আছে নাকি B3 তে আছে। এটা মুখস্থ, এটা বোঝার কোনো কিছু নেই। প্লে মানে খেলা করা, প্লেট। তার মানে আমার ভার্ব চিনতে হবে।
এটা কি ভার্ব B2 তে আছে না B1 এ আছে। আমার এই ভার্বগুলো যদি আমি চিনি তাহলে এটা করা আমার জন্য অনেক সহজ হয়ে যাবে। এই জন্য আমাদের সিবি ইংলিশ স্কুলে প্লেলিস্টে গিয়ে আপনারা ভার্ব লিস্ট দেওয়া আছে, সেখানে আপনারা ভার্ব শিখতে পারেন। সেখানে অনেকগুলো ক্লাস নেওয়া রয়েছে, আপনারা চাইলে ক্লাসগুলো করতে পারেন। সেখানে এই ভার্ব নিয়ে আলোচনা করা হয়েছে। ভার্ব নিয়ে আলোচনা বলতে এই ভার্ব, স্ট্রং ভার্ব, কুইক ভার্বগুলো পড়ানো হয়েছে। তো এইগুলো আমার জানা থাকতে হবে। তার মানে কি এই প্লেইটটা কি আমার B2 হওয়ার কারণে আমার ডিডেন্ট হয়েছে। আর এখানে নেগেটিভ যেহেতু রয়েছে আমার কি সরাসরি আমার ডিডি লিখতে হয়েছে। এখানে আমার সামনে কিছু রয়েছে, ট্যাগ কোশ্চেন্স রয়েছে, বিভিন্ন বোর্ডে আসছে, সেগুলো রয়েছে। তো আমি কিছু উদাহরণ দিই। দ্য গার্ল ক্রাইড ফর হেল্প। দ্য গার্ল cried for help. The girl cried for help. এখন কি করতে হবে, এই সেন্টেন্সটি আমার খেয়াল করতে হবে যে এটি নেগেটিভ স্টেটমেন্টে রয়েছে না অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে রয়েছে। দি গার্ল ক্রাইড ফর হেল্প, যেহেতু এখানে কি নাই, নট কোনো শব্দ নাই, তার মানে কি এটা আমার অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে রয়েছে। আমার ভার্ব কি এখানে ক্রাইড। এখন এই ভার্ব যদি আমি না জানি তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে এটা কোন ফর্মে রয়েছে। ক্রাই মানে কান্না করা, ক্রাইড, তার মানে কি এটা B1, এটা B2, এটা B3। তার মানে কি এই ক্রাইডটা আমার B2 তে রয়েছে। এবং যেহেতু এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে রয়েছে আমার নেগেটিভ করতে হবে। তাহলে কি নিতে হবে, অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে থাকলে আমার ডিডেন্ট নিতে হবে। তাহলে আমি ডিডেন্ট নিলাম। এখন এই দি গার্লের প্রোনাউন কি, যেহেতু মহিলাদের ক্ষেত্রে কি লিখতে হয়, মেয়ে, আর কি লিখতে হয়, শি লিখতে হয়। আর ছেলে থাকলে হি লিখতে হয়, এটা আমরা জানি। তাহলে দি গার্লের প্রোনাউন হচ্ছে শি, এজন্য আমরা ডিডেন্ট শি লিখলাম। এখন এইটাই যদি নেগেটিভ থাকতো, যদি এরকম লেখা থাকতো দ্য গার্ল did not cry for help, তাহলে আমি এটা কি করতাম, তাহলে আমার কি ডিড লিখতে হইতো। যেহেতু এটা নেগেটিভ স্টেটমেন্টে রয়েছে ডিড নট, তার মানে কি আমার ডিড লিখতে হবে। তাহলে আমি ডিড লিখলাম, দি গার্লের প্রোনাউন হচ্ছে শি, তাহলে ডিড শি। আশা করি যে বুঝতে পারছেন। জাস্ট আমার ভার্ব লক্ষ্য করতে হবে যে ভার্ব কোন ফর্মে আমার রয়েছে, সেই অনুযায়ী আমার ট্যাগগুলো করতে হবে। তো আমি এটি মুছে দিচ্ছি। এখন আরেকটি বিষয়, যদি এম থাকে 3 নাম্বার রুলস এটা, যদি এম থাকে তাহলে আমরা সরাসরি আরএন্ট আই লিখব। যদি এম থাকে আমরা সরাসরি আরএন্ট আই লিখব। যেমন আমি যদি বলি আই অ্যাম এ স্টুডেন্ট, তাহলে এখানে কি আছে, আমার এম আছে। তাহলে এম থাকলে আমার কি লিখতে হবে, সরাসরি আরএন্ট আই। তার মানে এই নিয়মটা খুব সহজ। এম যদি থাকে আমার কি লিখতে হবে, আরএন্ট আই লিখতে হবে। এবং যদি এটা নেগেটিভ স্টেটমেন্ট থাকে তাহলে কিন্তু আবার এটা লেখা যাবে না। যেমন যদি আমি বলি আই অ্যাম নট এ স্টুডেন্ট, তাহলে এটা যদি থাকে তাহলে কিন্তু আমার সরাসরি অক্সিলারি ভার্বটি লিখতে হবে এম আই। সরাসরি আমার অক্সিলারি ভার্ব লিখতে হবে এম আই। তার মানে আমার অক্সিলারি ভার্ব যদি থাকে আমি সরাসরি অক্সিলারি ভার্বটা লিখব। যদি অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট থাকে তাহলে আমি সরাসরি অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করে করব। আর যদি নেগেটিভ থাকে তাহলে সরাসরি অক্সিলারি ভার্ব লিখে প্রোনাউনটা লিখতে হবে। যেমন সকল প্রকার অক্সিলারি পরে নট বসে, এরকম বলেছিলাম। যেমন ইজ নট, তাহলে ইজ নটকে আমরা কি করতে পারি, ইজ নটকে আমরা ইজেন্ট লিখতে পারি, ইজ লিখে এন কমা টি। যত অক্সিলারি ভার্ব রয়েছে এর পূর্বে পার্ট 1 এ আলোচনা করেছিলাম যে শ্যাল নট, শ্যান্ট এবং উইল নট, ওন্ট, এই ব্যতীত আর যত অক্সিলারি ভার্ব রয়েছে এই অক্সিলারি ভার্বের পরে জাস্ট ওই অক্সিলারি ভার্ব লিখবো, এর উপরে কমা টি দিব, শেষ। এখন
আমরা উদাহরণ দেই এই শীট থেকে। লেখছে হি দ্য বেবি ইজ ইনোসেন্ট। দ্য বেবি ইজ ইনোসেন্ট। দ্য বেবি ইজ ইনোসেন্ট। আচ্ছা, এই দি বেবি, এখন এই দি বেবিটা কি? সাবজেক্ট। আমার অক্সিলারি ভার্ব কি আছে? ইজ আছে। সেন্টেন্সটা আমার কি? অ্যাফার্মেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ থাকলে আমার নেগেটিভ স্টেটমেন্টে করতে হবে। তার মানে সরাসরি আমার অক্সিলারি ভার্ব বসাইতে হবে। ইজ অক্সিলারি ভার্ব, ইজ এন কমা টি ইজ এট। আর এই বেবি মানে কি? বাচ্চা। বাচ্চার প্রোনাউন কি? আমরা জানি ইট। ইতর প্রাণীর মধ্যে পড়ে। তাহলে আমার প্রোনাউন কি লিখতে হবে? ইট। বিষয়টি আমি আবার বলতেছি, দি বেবি হচ্ছে ইতর প্রাণীর মধ্যে পড়ে, এজন্য ইট ব্যবহার করে। এজন্য আমরা অক্সিলারি ভার্ব লিখলাম ইজেন্ট, আর এই দি বেবির প্রোনাউন লিখলাম আমরা ইট। আর উদাহরণ দিচ্ছি, আরো এখানে আছে যেমন he was a good student. He was a good student, এটা লিখলাম। এখন আমার অক্সিলারি ভার্ব কোনটা? এখানে আমার অক্সিলারি ভার্বটা হচ্ছে was, আর সেন্টেন্সটা কি? আমার অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট আছে। তার মানে কি? আমার সরাসরি অক্সিলারি ভার্ব লিখবো। অক্সিলারি ভার্ব লিখলাম, লেখার পরে কি? এর উপরে কমা টি, আর কি? প্রোনাউন হি। তাহলে ওয়াজেন্ট হি। তার মানে হি ওয়াজ এ গুড স্টুডেন্ট, তাহলে ওয়াজেন্ট হি। এখন এটা যদি আমার নেগেটিভ থাকতো, যদি থাকতো হি ওয়াজ নট এ গুড স্টুডেন্ট, এরকম যদি থাকতো, তাহলে আমার কি লিখতে হইতো? তাহলে আমার সরাসরি ওয়াজ লিখতে হইতো। কেন? কারণ এটা নট যেহেতু আছে, তার মানে সরাসরি আমার অক্সিলারি ভার্ব প্লাস প্রোনাউন কি? হি। শেষ। যত অক্সিলারি ভার্ব রয়েছে সমস্ত অক্সিলারি ভার্বগুলোই এইভাবেই করতে হবে। যদি আমি বলি আই মাস্ট গো দেয়ার, আমি যদি বলি আই মাস্ট গো দেয়ার, আচ্ছা, এটা কি কিসে আছে? আমার সেন্টেন্সটা আছে অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে। তাহলে আমার নেগেটিভ স্টেটমেন্ট করতে হবে। মাস্ট আছে অক্সিলারি ভার্ব, তাহলে আমার কি লিখতে হবে? মাস্ট আমি লিখলাম, তারপরে কি? এন অ্যাপোস্ট্রফি টি, তারপরে কি? আই। তাহলে মাস্টেন্ট আই। এভাবে যত অক্সিলারি, মডেল অক্সিলারি আছে সমস্ত অক্সিলারি পরেই এইরকম করতে হবে। যদি বলি আই কুড অ্যাটেন্ড দ্য পার্টি, তাহলে আমার কি লিখতে হবে? এখানে আমার অক্সিলারি, মডেল অক্সিলারি আছে কুড, তাহলে আমি কি লিখবো? কুড। অথবা আমি কি লিখবো? কুড, তারপরে এন কমা টি, কুডেন্ট আই। শেষ। যদি নেগেটিভ থাকতো তাহলে আমি কি করতাম? যদি আমি এরকম থাকতো যে আই কুড নট অ্যাটেন্ড দ্য পার্টি, যদি এরকম থাকতো তাহলে আমি কি লিখতাম? তাহলে যেহেতু নট দেওয়া আছে সরাসরি আমার অক্সিলারি লিখতে হবে। তাহলে কি লিখতে হবে? কুড আর সাবজেক্ট কি? প্রোনাউন আই, তাহলে আই লিখলাম। তাহলে আই কুড নট অ্যাটেন্ড দ্য পার্টি, তাহলে আমার কুড আই লিখতে হবে। তার মানে যত অক্সিলারি ভার্ব রয়েছে সমস্ত অক্সিলারি ভার্বগুলাই কি? সরাসরি যদি অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট থাকে তাহলে আমি নেগেটিভ করে দিব, আর নেগেটিভ না থাকলে, যদি নেগেটিভ থাকে তাহলে আমি সরাসরি অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট করব। যে দুইটা ব্যতিক্রম আমি সেই দুইটা নিয়ে আলোচনা করি। ব্যতিক্রম বলতে সরাসরি হয় না, যেমন শ্যান্ট, যেটা যেমন আই শ্যাল মিট উইথ ইউ। এখন আমার অক্সিলারি ভার্বটা কি আছে? শ্যাল আছে। আমার অক্সিলারি ভার্বটা শ্যাল আছে, আর সেন্টেন্সটিও আমার কি? অ্যাফার্মেটিভ রয়েছে। নেগেটিভ স্টেটমেন্টে আমি কি করব? তখন আমার কি লিখতে হবে? শ্যান্ট লিখতে হবে, শ্যান্ট আই। এখন কিন্তু এরকম লেখা যাবে না যে শ্যাল আছে এন কমা টি আই, এরকম দিই না, এরকম দেওয়া যাবে না, দিতে হবে কি? শ্যান্ট আই। আরো যদি বলি যেমন আই উইল গো দেয়ার, যদি এরকম থাকে তাহলে আমার কি আছে? অক্সিলারি ভার্বটা কি আছে? উইল। সেন্টেন্সটাও আছে কি? অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে। তা আমার নেগেটিভ করতে কি লাগবে? ওন্ট লিখতে হবে, ওন্ট আই।
এখানে কিন্তু লেখা যাবে না উইল এন অ্যাপোস্ট্রফি টি, এটা কিন্তু লেখা যাবে না। তার মানে কি, এটা কিন্তু লেখা যাবে না, সঠিকটা হচ্ছে ওন্ট আই, এভাবেই লিখতে হবে। যদি আমি বলি আই ওট, আই ওট ওবে আওয়ার প্যারেন্টস, যদি দেই তাহলে কি লিখতে হবে? সরাসরি আমার সেন্টেন্সটি কি রয়েছে, অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে রয়েছে, তাহলে কি লিখতে হবে? ওটেড, ওট, এই যে ওট লিখলাম, আমার এন উপরে অ্যাপোস্ট্রফি টি, ওটেড আই। তো যত অক্সিলারি ভার্ব রয়েছে এভাবেই করতে হবে। আশা করি যে ক্লাসটি বুঝতে পেরেছেন। আজকে যেহেতু ট্যাগ কোশ্চেন পার্ট 2 নিয়ে আলোচনা করলাম, এরপরে পরবর্তীতে ট্যাগ কোশ্চেন পার্ট 3 নিয়ে আলোচনা করব। তো ক্লাস শেষ করার আগে আপনাদের অবশ্যই রিকোয়েস্ট করি, যারা আমার চ্যানেলটিতে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। ক্লাস কোনো পরিবর্তন আনা যায় কিনা বা কোন টপিকস নিয়ে কথা বললে ভালো হয় সেরকম পরামর্শ আপনারা দিতে পারেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।